তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে দূর হলো সাংবিধানিক বাধা। পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল, গণভোটের ব্যবস্থা পুনর্বহাল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখনই ফিরে এসছে বলা যাবে না, এটাকে দুভাবে বাতিল করা হয়েছিল। কাজেই আজকে পঞ্চদশ সংশোধনী যেহেতু বাতিল হলো, সংসদের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে যে বাতিল করা হয় সেই প্রতিবন্ধকতাটা আমরা আজকে পার হয়ে আসলাম। ভোটের নির্দিষ্ট তারিখ চায় বিএনপি, সময় দিতে রাজি জামায়াত। যে কোনো সময় জাতীয় নির্বাচনের প্রস্তুত ইসি। যখনই উনি 4 নির্বাচনের শেষ দিয়ে করুন বা আগামী বছর প্রথম দিয়ে করুন, আমাদের তরফ থেকে আমরা সম্পূর্ণ প্রস্তুত। সরকারি কর্মকর্তাদের স্যার বলার বাধ্যবাধকতা নেই, আপু বা ভাই ডাকা যাবে, জানালেন জনপ্রশাসন সচিব। পদোন্নতি পেতে লাগবে পরীক্ষা। এবং বিডিআর হত্যার বিচারের দাবিতে শহীদ মিনারে বৈষম্য বিরোধীদের মানববন্ধন। 5 কার্য দিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি শরীফ রওশন এবং আমি উজ্জ্বল হাফিজ। আমরা শিরোনামে জানাচ্ছিলাম, দলীয় সরকারের অধীনে নয়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে আনতে দূর হলো সাংবিধানিক প্রতিবন্ধকতা এবং সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল হওয়ায় এ ব্যবস্থা ফেরত এলো। এবং এই সংবিধান সংশোধনে যে গণভোটের যে ব্যবস্থা রয়েছে সেটাও কিন্তু পুনর্বহাল রাখা হয়েছে। এবং এছাড়া যারা অসাংবিধানিকভাবে কেউ যদি ক্ষমতা গ্রহণ করে তাহলে রাষ্ট্রদ্রোহিতার যে অভিযোগ সংক্রান্ত 2টি ধারা সেটিও কিন্তু বাতিল করা হয়েছে। এ নিয়ে একটি প্রতিবেদন আছে, দেখে আসবো সেটি। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 3টি নির্বাচন হয়। সবশেষ 2008 সালে ফখরুদ্দিন মঈনুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার গঠন করে। তবে আওয়ামী লীগ ক্ষমতায় এসে 2011 সালে 10ই মে বাংলাদেশ সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেন। ডামি ভোট, রাতের ভোট আর ভোটবিহীন ভোটে শেখ হাসিনা তার ক্ষমতা কুক্ষিগত করে। গেল 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। 18 আগস্ট সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে রিট করে সুশাসনের জন্য নাগরিক সুজন সহ 5 বিশিষ্ট নাগরিক। এই রিটের রুলের শুনানিতে বিএনপি, জামায়াত সহ 15 দলের ও ব্যক্তি পক্ষভুক্ত হয়ে শুনানি করেন। তারা সবাই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে জোরালো আইনি যুক্তিতর্ক তুলে ধরেছেন। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ সকাল 11টার দিকে রায় ঘোষণা শুরু করেন। টানা 2 ঘণ্টা রায়ের বিস্তারিত তুলে ধরা হয়। শুরুতে জনগণকে সর্বময় ক্ষমতার উৎস বলে সংবিধানে শ্রেষ্ঠত্ব তুলে ধরা হয়। পঞ্চদশ সংশোধনীকে সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী আখ্যা দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করার বিধান বাতিল করেন। ফিরিয়ে আনা হয় গণভোট। তবে জনগণের প্রয়োজনে সরকার গঠন করলে সেটা অপরাধ নয়। উচ্চ আদালতের রায়ে এখনই পুরোপুরি তত্ত্বাবধায়ক সরকার ফিরে না আসলে প্রতিবন্ধকতা কেটে গেল। আজকে আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে শুধুমাত্র সাংবিধানিক নয়, সাংবিধানিক এবং সংবিধানের একটা মূল কাঠামোর অংশ বলে রায় দিলেন, যেটা আমি মনে করি একটা ঐতিহাসিক। এটা ঐতিহাসিক এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আমি বলবো যে দূর হলো, যেটা ছিল পঞ্চদশ সংশোধনী। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখনই ফিরে এসছে বলা যাবে না। রায়কে ঐতিহাসিক বলে সন্তুষ্টি প্রকাশ করেন রিটকারী বদিউল আলম মজুমদার। আমি আনন্দিত আমার জন্য নয়, পুরো দেশবাসীর জন্য এবং আপনাদের সকলের জন্য, কারণ আপনারা ভূমিকা পালন করেছেন। গণতান্ত্রিক ব্যবস্থা স্যার ফিরে আসলো। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসলো এটা বলা যাবে না। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হলো। পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ফিরিয়ে আনা হয়েছে। পঞ্চদশ সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছে বলে রায়ে তুলে ধরে বলেন, পরবর্তী সরকার এসে সিদ্ধান্ত নেবেন পঞ্চদশ সংশোধনী কতটুকু রাখবেন। সংশোধনীর মাধ্যমে সংবিধানে যে সমস্ত পরিবর্ধন পরিমার্জন করা হয়েছিল তার কিছু অংশ তিনি রেখে দিয়েছেন, কিছু অংশ বাতিল ঘোষণা করেছেন, আর কিছু জিনিস পরবর্তী সংসদের উপর ছেড়ে দিয়েছেন। সংবিধানের মূল সৌন্দর্য হচ্ছে গণতন্ত্র, তাই তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ভোটাধিকারের জন্য তাৎপর্যপূর্ণ। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য করা হয়েছিল। এছাড়া অন্যান্য সংবিধান যেগুলো
ফ্যাসিস্ট সরকাররা করেছিলেন তাদের ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য, অর্থাৎ জনগণের ভোটের অধিকার হরণের জন্যই সমস্ত অ্যামেন্ডমেন্টগুলো করেছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে এই 15th অ্যামেন্ডমেন্ট। এই সম্পর্কে আজকে আপনারা নিজেরাও শুনেছেন, সকল আইনজীবীরাও শুনেছে, এই আদালত কতগুলো ফাইন্ডিং দিয়েছেন এই জাজমেন্টের মধ্যে। শারমিন পুতুল, এখন, ঢাকা। পার্শ্ববর্তী দেশ ভারতের দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের নির্বাচনের তারিখ ঘোষণাকে স্বাগত জানালেও এ নিয়ে অস্বস্তি রয়েছে রাজনৈতিক দলগুলোর। সুস্পষ্টভাবে দিনক্ষণ ঘোষণার প্রত্যাশা ছিল তাদের। বিএনপি দ্রুত নির্বাচন অনুষ্ঠানের নির্দিষ্ট তারিখ চাইলেও বাংলাদেশ জামায়াতে ইসলামী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরকারের বেঁধে দেয়া সময়ের সঙ্গে একমত। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন সংস্কার প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হওয়ার যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়াই দেশ ও জাতির জন্য কল্যাণকর। মুজাহিদ শুভর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই কখন পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সে ব্যাপারেই মূল আগ্রহ রাজনৈতিক দলগুলোর। সবার আগে বিএনপি এবং পর্যায়ক্রমে স্বৈরাচার বিরোধী বাকি সব দল নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে চাপ দিতে থাকে অন্তর্বর্তী সরকারকে। অবশেষে 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। এই ঘোষণাকে স্বাগত জানালেও ভিন্ন ভিন্ন মত রয়েছে প্রধান রাজনৈতিক দলগুলোর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অন্তর্বর্তী সরকারকে আরও সুস্পষ্টভাবে নির্বাচনের সময় ঘোষণার আহ্বান জানিয়েছেন। সরকার আন্তরিক হলে আরও আগে নির্বাচন করা সম্ভব বলে মনে করেন তিনি। যদি সরকার আন্তরিক হয় এবং নির্বাচন কমিশন আন্তরিক হয়, তার আগেই নির্বাচন করা সম্ভব। এবং যেহেতু দেশে নানা ধরনের ষড়যন্ত্র চলছে, আমরা বিশ্বাস করি যে নির্বাচনের রোডম্যাপটি স্পষ্টভাবে ঘোষণা করা হলে জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং তখন এই জনগণের মধ্যে আর কোনো ষড়যন্ত্র ছড়ানো সম্ভব হবে না। সেই জন্যই সরকারের স্বার্থে, এদেশের জনগণের স্বার্থে যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া প্রয়োজন। 2-3 মাস আগে বা পরে নির্বাচন যখনই হোক তা কতটা সুষ্ঠু, নিরপেক্ষ ও জবাবদিহিতামূলক হচ্ছে সেদিকে বেশি জোর দিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যতটুকু সংস্কার প্রয়োজন কেবল সেদিকেই মনোযোগ দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের। 14, 18, 24 ভোট দিতে পারে নাই, সেই পরিস্থিতি হয়ে গেলে ও আরও 2 বছর পরে ভোট দিয়েও কোনো লাভ নাই। এনারা তো রাষ্ট্র শাসনের জন্য আসেন নাই, এনারা এসছেন একটা ইলেকশন দিয়ে চলে যাবেন। ফলে এতগুলো সমস্ত হোল স্টেটের সব অর্গানের সংস্কারের কাজটা কিন্তু খুব লম্বা সময়ের ব্যাপার। এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এই মেয়াদে সম্ভব নয়। সেটা যদি উনি চিন্তা করে থাকেন সব কিছু করে আমি তারপর যাব, ইট উইল টেক টাইম, লম্বা সময় হয়ে যাবে, তাহলে উনি ওনার এই কথার উপরেও ঠিক থাকতে পারবেন না। জাতির প্রত্যাশা অনুযায়ী এটা আরও একটু আগে হওয়া সম্ভব ছিল। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন সংস্কার প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হওয়ায় অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের প্রতিনিধির কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর। তাই সংস্কার প্রক্রিয়ায় আরও গতি আনার তাগিদ দেন তারা। মৌলিক সংস্কার তো আসলে কতগুলো অধ্যাদেশ জারি, এই সরকার আসলে কি করতে পারবে? কতগুলো নির্দেশনা জারি ছাড়া কিন্তু সে ইমপ্লিমেন্ট করার বড় মেকানিজম তার নাই। আমরা চাই একটা সুস্থ রাজনৈতিক প্রক্রিয়া যেন ক্ষমতা হস্তান্তর হয়, ক্ষমতা গ্রহণ প্রক্রিয়া, আর একটা হলো যারাই ক্ষমতায় আসবে তারা যেন নাগরিকদের কাছে জবাবদিহির অধীন হয় আর কখনোর জন্য ফেসিবাদ প্রতিষ্ঠা করতে না পারে। কিন্তু এই ব্যবস্থা তৈরি করার জন্য অনাদিকাল পর্যন্ত সময় নেওয়ার কোনো সুযোগ নাই। রাজনৈতিক দলগুলো বলছে একমাত্র সুষ্ঠু নির্বাচনই পারে দেশি বিদেশি ষড়যন্ত্র রুখতে। 16 ডিসেম্বর ঘোষণা দেয়া নির্বাচনী রোডম্যাপ যেন সান্ত্বনার বাণী না হয়, এতে অন্তর্বর্তী সরকারের সকল ভালো কার্যক্রম প্রশ্নবিদ্ধ হবে। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্র সংস্কার হতে হবে সংসদে। জনগণের মতাদর্শের বাইরে সংস্কার হলে ভুল হবে।
সকালে রাজধানীর বিএসএমইউতে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, স্বাধীনতার উদ্দেশ্য থেকে দূরে চলে গেছে দেশ। রাষ্ট্র সংস্কার রাজনীতিবিদদের ছাড়া হলে সুফল বয়ে আনবে না। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, বিএনপি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি, সবাইকে ঐক্যবদ্ধভাবেই কাজ করতে হবে। অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের আহতদের মাঝে আর্থিক অনুদানও দেওয়া হয়। আমরা যেমন স্বাধীনতার ঘোষকের দল, এজন্য আমরা গর্ব করি। মুক্তিযোদ্ধার দল, মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং সংস্কারক যদি কাউকে বলতে হয়, ইট ইজ দি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি সংস্কার স্টার্ট করেছেন এই বাংলাদেশে প্রথম। রিফর্ম কেউ একা বসে একটা টেবিলে রিফর্ম করে না, এটা গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা সংসদে হতে হয়, এটার ওনারশিপ থাকতে হয়, রাজনীতিবিদদের মধ্যে জনগণের মধ্যে ওনারশিপ থাকতে হয়। সুতরাং বাংলাদেশের রিফর্ম হবে আগামী দিনে সংসদে জনগণের ম্যান্ডেট নিয়ে, আগামী দিনে রিফর্ম হবে সংসদে। এটা আমাদের পরিষ্কার করে বলতে চাই, এই ব্যাপারে সন্দেহের কোনো কারণ নাই। এদিকে প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন সে সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত নির্বাচন কমিশন। সকালে আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান সিসি AKM নাসির উদ্দিন। জানান, আগামী নির্বাচনে ভোট হবে ব্যালটে, EVM-এ নয়। আমাদের কমিশন যখন দায়িত্ব নিল ওই দিন থেকে আমরা কিন্তু কাজ শুরু করেছি, নির্বাচনের প্রস্তুতি আমরা শুরু করেছি। মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে যে ভাষণ দিয়েছেন, উনি যে ইন্ডিকেশনস দিয়েছেন, আমরা ফুললি অ্যালাইন। যখনই উনি চান এবছরের শেষ দিয়ে করুন বা আগামী বছর প্রথম দিয়ে করুন, আমাদের তরফ থেকে আমরা সম্পূর্ণ প্রস্তুত। 3 দশকের বেশি সময় ধরে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নিষ্ক্রিয় থাকায় নেতৃত্ব তৈরি এবং শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা হচ্ছে না বলে মনে করেন শিক্ষার্থীরা। এর সুযোগ নেয় ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন। বিশ্ববিদ্যালয়গুলোতে তৈরি করে ভয়ের সংস্কৃতিও। 5 আগস্টের অভ্যুত্থানের পর তাই জোরালো হয় ছাত্র সংসদকে সক্রিয় করার দাবি। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র শিবির এবং ছাত্র ইউনিয়ন দ্রুতই নির্বাচনের কথা বললেও পর্যাপ্ত সময় চাইছে ছাত্রদল। আরও জানাচ্ছেন ফরহাদ বিন নূর। রাতভর নির্মম নির্যাতনের পর আবরার ফাহাদের এই নিথর দেহ। 5 বছর আগে বুয়েট শাখা ছাত্রলীগের হাতে মেধাবী শিক্ষার্থীকে হত্যার পেছনেই একটি ফেসবুক স্ট্যাটাস, যেখানে ওই শিক্ষার্থী ভারতের আগ্রাসনের বিরুদ্ধে মাতৃভূমির পক্ষে অবস্থান নিয়েছিলেন। এভাবে গেল 15 বছরে বিশ্ববিদ্যালয়গুলোতে শুধু ছাত্রলীগের হাতেই খুন হয়েছে কমপক্ষে 39 জন। জোর করে মিছিলে নেয়া, হল দখল, গেস্টরুমে এনে সাধারণ ছাত্র নির্যাতন, অধিকার হরণ করে গণরুম, ক্যান্টিনের নিয়ন্ত্রণ কিংবা টেন্ডারবাজি। পতিত স্বৈরাচারের লাঠিয়াল বাহিনীর যে ভূমিকাটি ছিল ওই ছাত্র সংগঠনটির, তা সবারই জানা। ক্যাম্পাসের বাইরে এসে শিবির সন্দেহে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হাতে বিশ্বজিতের নির্মম হত্যাকাণ্ডে প্রশ্ন উঠেছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিয়ে। গণ অভ্যুত্থানের পর এমন কর্মকাণ্ড দেখিয়ে যখন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে সরকার, তখন নানা আলোচনা আর সমালোচনার দায় নিয়ে আওয়াজ উঠেছে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি এবং ছাত্র সংসদের। কিন্তু এটিকে কিভাবে দেখছে সাধারণ শিক্ষার্থীরা? আমাদের চাওয়া পাওয়াকে, আমাদের কথাগুলোকে, আমাদের যে অভিব্যক্তিগুলো আছে সেগুলোকে প্রশাসনের কাছে পৌঁছায় দিবে, এবং এর জন্য আমাদের ছাত্র সংসদ দরকার। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনের আভাস দিয়েছে। প্রায় একই ধরনের মত দিচ্ছেন ইসলামী ছাত্র শিবির ও ছাত্র ইউনিয়নের নেতারা। ছাত্র ইউনিয়নের মতে 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে রাতের ভোটের বিতর্ক থেকে দৃষ্টি সরাতে আড়ম্বরপূর্ণ যে ডাকসু নির্বাচনের আয়োজন করা হয়েছিল, এই নির্বাচনের মাধ্যমে ডাকসুকে সেই কালিমা থেকে মুক্ত করা যাবে। দ্রুতই নির্বাচন করা উচিত, কিন্তু তার আগে ডাকসুর যে গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংশোধনগুলি, সেই সংশোধনগুলি করা দরকার। ইসলামী ছাত্র শিবির মনে করে ছাত্র সংসদ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কিনা তার একটা দৃষ্টান্ত হতে পারে। এই মুহূর্তে ডাকসু নির্বাচন হতে পারে। ডাকসু নির্বাচন হলে এই মুহূর্তে যেটা হবে যে গণতন্ত্রের একটা প্র্যাকটিস মূলত আমরা ক্যাম্পাসগুলোতে দেখতে পাবো। যদিও এখনই ছাত্র সংসদ নির্বাচন চায় না জাতীয়তাবাদী ছাত্রদল, কিন্তু কেন? একক ব্যক্তিকে অথবা ছাত্র সংসদগুলোর যারা প্রার্থী হবে তাদেরকে তো বোঝার জন্য সেই সময়টুকু শিক্ষার্থীদেরকে দিতে হবে। স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পর শিক্ষার্থীদের মাঝে সুষ্ঠু গণতন্ত্র চর্চা এবং তাদের অধিকার আদায়ে ডাকসু সহ
সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন এখন জরুরি বলেই মনে করেন শিক্ষার্থীরা। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। গণহত্যা ও মানবতা বিরোধী মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি হবে 18 ফেব্রুয়ারি। সকালে গণহত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক 12 মন্ত্রীসহ 16 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ সময় চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালের কাছে আসামিদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করেন। এর আগে আদালতের নির্দেশে গত 18 নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করা হয় বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপুমণি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাহজাহান খান ও গোলাম দস্তগীর গাজীসহ 13 জনকে। এর বাইরে নতুন করে আরও 3 জন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক ও অ্যাডভোকেট কামরুল ইসলামকেও হাজির করা হয়। নিষ্ঠুরতম পন্থায় মানুষকে বছরের পর বছর গোপন কারাগারে আটক রাখা হয়েছে। তাদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করে তাদের লাশকে নদীতে বা খালে বিলে ভাসিয়ে দেওয়া হয়েছে, ডুবিয়ে দেওয়া হয়েছে। এই অপরাধগুলোর সাথে তদানীন্তন প্রধানমন্ত্রী এবং অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা সরাসরি সম্পৃক্ত ছিলেন মর্মে সেই কমিশন তাদের মতামত ব্যক্ত করেছেন। একই সাথে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ, সেগুলোকে মিলিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে। সেই ব্যাপারে আমরা সময় চেয়েছি। আদালত 2 মাস সময় দিয়েছেন। আগামী 18 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী তারিখ ধার্য থাকবে। বিডিআর হত্যা তদন্তে 5 কার্যদিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সচিবালয়ে তিনি জানান, ন্যায় বিচার নিশ্চিত করতে চায় সরকার। কমিটিতে সশস্ত্র বাহিনীর সদস্যরাও থাকবেন, তবে সদস্য সংখ্যা 9 জন পর্যন্ত হতে পারে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার কমিশন গঠনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে 5 দিনের মধ্যে কমিশন গঠন করতে না পারলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বিস্তারিত প্রতিবেদনে। দায়িত্ব গ্রহণের 4 মাস পার হলেও বিডিআর হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু করতে না পারাকে চরম ব্যর্থতা উল্লেখ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন ভুক্তভোগী পরিবারদের নিয়ে শহীদ মিনারে মানববন্ধনের। তবে তার আগেই মঙ্গলবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, বিডিআর বিদ্রোহের ন্যায় বিচার নিশ্চিতে বদ্ধপরিকর সরকার। 5 কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠনেরও ঘোষণা দেন তিনি। সকল রিটায়ার্ড সদস্যদের পক্ষ থেকে একটা কথা বলতে চাই, এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত, পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। এরপর সকাল 11টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ভুক্তভোগী পরিবার। বিচার প্রক্রিয়া শুরু করতে দেরি করায় ক্ষোভ জানান সেনা পরিবারের সদস্যরা। যদি 5 দিনের মধ্যে স্বাধীন এবং নিরপেক্ষ কমিশন গঠন না হয়, তাহলে 6ষ্ঠ দিন আমারও দেখা হবে বাংলাদেশ। মানববন্ধন থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কমিশন গঠনের ঘোষণাকে স্বাগত জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তবে 5 দিনের মধ্যে কমিশন গঠন করতে না পারলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এ সময় কমিশনে ভুক্তভোগী পরিবার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদেরও রাখবার দাবি জানান তারা। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে 2টি মামলা বিচারাধীন থাকায় কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে আসে অন্তর্বর্তী সরকার। গত 15 ডিসেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের হাইকোর্ট বেঞ্চকে এই তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান। নাইম আবির, এখন, ঢাকা। ঢেলে সাজানো হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি কর্মকর্তাদের পদোন্নতি পেতে আগের মতো চলবে না কোনো লবিং তদবির। পরীক্ষা দিয়েই পেতে হবে পদোন্নতি। সরকারি কর্মকর্তাদের স্যার না ডেকে ভাই অথবা আপু ডাকলেও চলবে। জনপ্রশাসন সংস্কার কমিশন সাংবাদিকদের সাথে আলাপকালে এমন তথ্য জানান। আরও জানাচ্ছেন আরিফ হোসেন। সরকারি চাকরির বিধি অনুযায়ী জনগণের স্বার্থে কাজ করার কথা সরকারি কর্মকর্তা কর্মচারীদের। গত 15 বছরে তো বটেই, সব সরকারের আমলেই সরকারি চাকরিজীবীদের অনেকেই জনগণের সেবকের বদলে আচরণ করেছেন অনেকটা প্রভুর মতো। সেখানে জনগণের স্বার্থ ছিল উপেক্ষিত। সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, টাকা না দিলে কাজে থাকে না গতি, আর বদলি পদোন্নতি, মোটা অঙ্কের টাকা লেনদেনের অভিযোগ ওপেন সিক্রেট। পাতানো 3টি জাতীয় নির্বাচন থেকে শুরু করে গুম, খুন ও টাকা পাচারে আওয়ামী লীগ সরকারও সহযোগী হিসেবে পাশে পেয়েছে অন্যতম দুর্নীতিগ্রস্ত এই খাতকে। এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার
দায়িত্ব নিয়েই জনপ্রশাসন ঢেলে সাজাতে সংস্কার কমিশন গঠন করে। সাংবাদিকদের সাথে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতামতকালে সরকারি কর্মকর্তাদের পদোন্নতিতে দলীয় হস্তক্ষেপের বিষয় উঠে আসে। কোনো দেশেই বিউরোক্রেসি গভর্নমেন্টকে পরিবর্তন করতে পারে না, গভর্নমেন্টকে গাইড করতে পারে না, বিকজ ইট ইজ নট বিল্ট ইন দি সিস্টেম এনিওয়্যার ইন এনি কান্ট্রি, কোথাও নাই। কাজে এটা বলে তো লাভ নাই। ইউ আর আস্কিং দি বিউরোক্রেসি ডু সামথিং which is impossible. 40% reserved for BCS administration, 35% for other persons, other cadres. এখন আমরা এখন এইটাকে 50-50 করে দিয়ে আমাদের সুপারিশ, আমি বললাম তো আমরা সুপারিশ অলরেডি করেছি। সরকারি কর্মকর্তাদের সম্বোধন করা নিয়েও নানা সময়ে বিতর্ক তৈরি হয়েছে। সংস্কার কমিশন স্পষ্ট জানিয়ে দিল 5 আগস্টের পরে স্যার বলার বাধ্যবাধকতা নেই। হোয়াট ইজ দি মিনিং অফ সার্ভেন্ট? এতদিন অনেকে বলতো কি সেবক, অথবা এই জাতীয় কিছু পরিপূরক শব্দ। আমি বললাম আসল বাংলাটা বলেন, তখন বলে যে চাকর। তখন আমি ওনাদেরকে বলছি প্রতিদিন একবার মনে করবেন যে আয়না একটা লাগাবেন, আমি চাকর, আমি চাকর, তাহলে কাজ হবে। একজন আর একজনকে ফার্স্ট নেম ডাকবে, কিন্তু মিস্টার প্রেসিডেন্ট বলবে, ঠিক আছে না? তো কাজেই এটা মানে অনেকে মনে করে যে ভাই হইলে আমাকে বললে বোধহয় আমি খুব খুশি হয়ে যাব। আমার খুশি হওয়ার কোনো কারণ নেই। আমি বলি যে আমাকে যদি দাদা বা নানা ডাকে তাইলে ঠিক আছে। সরকারি চাকরিজীবীদের জনগণের আরো বেশি সেবক হয়ে ওঠার ব্যাপারে গুরুত্বারোপ করেন কমিশনের ছাত্র প্রতিনিধিরা। তাদের নিজেদের মধ্যে যে কাজের একটা কোলাবোরেশনটা তাদের নিজেদের মধ্যেই নাই, তারা নিজেরাই পলিটিক্স করে। এই পলিটিক্সটা আসলে সংস্কার কমিশনের মাধ্যমে কিভাবে আসলে অ্যাবলিশ করা যায়, এটাই হচ্ছে এই সংস্কার কমিশন অন্যতম মত হওয়া উচিত। এছাড়া জনপ্রশাসন বিষয়ক যৌক্তিক তথ্য সাংবাদিকদের দেওয়ার ব্যাপারেও সুপারিশ থাকবে বলে আশ্বাস দেয় সংস্কার কমিটি। সকলের মতামত নিয়ে যাতে আমরা একটা। আরিফ হোসেন, এখন, ঢাকা। ভারত মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্যভাবে দেখে সেটা তাদের ব্যাপার, কিন্তু বিশ্ববাসী জানে এটা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ। সকালে সিলেট মেরিন একাডেমির 3য় ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে কথা বলেন নৌ উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এটা তার ব্যক্তিগত মত, প্রকৃত ইতিহাস সবার জানা। এর আগে ক্যাডেটদের সালাম গ্রহণ করেন উপদেষ্টা। সকালে নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের গ্র্যাজুয়েশন প্যারেড অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সিলেট একাডেমির কোর্স সম্পন্ন করা 41 জন সমুদ্র যোদ্ধা। এবছর সিলেট একাডেমি থেকে সব বিষয়ে সর্বোচ্চ কৃতিত্বের জন্য কমান্ডেন্ট স্বর্ণপদক পান মাহমুদুল আলম সায়েম। আমাদের যুদ্ধটি আমরা শুরু করেছিলাম, আমাদের যুদ্ধটি আমরা সমাপ্ত করেছি। সেখানে সাহায্য সহযোগিতা ডেফিনেটলি ভারতের ছিল, এতে কোনো সন্দেহ নেই। আমরা সেটাও স্মরণ করি এবং সবসময় স্মরণ রাখবো একটা ফ্রেন্ডলি কান্ট্রি হিসেবে। এখন ওটা যদি ওনারা অন্যভাবে ইতিহাসে দেখেন সেটা ওনাদের ব্যাপার। আমরা আমাদের ইতিহাসে মনে করি আমাদের এই মুক্তিযুদ্ধ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ঘটনা যা ঘটেছে বিশ্ব ইতিহাসে। পরীক্ষামূলকভাবে যান চলাচল শুরুর 4 মাস পর চট্টগ্রাম নগরের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে 19 ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে চলাচল শুরু হচ্ছে। দিতে হবে টোল, তবে অধিকাংশ র্যাম্পের কাজ এখনও শেষ হয়নি, তাই ব্যবহার করা যাবে না এক্সপ্রেসওয়েতে ওঠা নামার সব পথ। পুরোদমে চালু হলে নগরের যানজট কমার পাশাপাশি বিপুল রাজস্ব আয়ের প্রত্যাশা কর্তৃপক্ষের। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। প্রায় 4,300 কোটি টাকা ব্যয়ে নির্মিত চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গত আগস্ট মাস থেকে যান চলাচল শুরু হয়। এতদিন অনানুষ্ঠানিকভাবে যান চলাচল করলেও টোল দিতে হয়নি যাত্রীদের। এবার 19 ডিসেম্বর থেকে টোল আদায়ের সিদ্ধান্ত চূড়ান্ত করল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। প্রথম দিকে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ না হওয়া পর্যন্ত সিডিএ নিজেই টোল আদায় করবে। প্রাথমিকভাবে মোট 4টি পয়েন্টে টোল বক্সের মাধ্যমে শুরু হবে এ টোল আদায়। লালখানবাজার থেকে 16 কিলোমিটারের এই এক্সপ্রেসওয়ের যাত্রা শুরু হলেও আখতারুজ্জামান ফ্লাইওভারের সাথে এটিকে সংযুক্ত করা হয়েছে। আপাতত ফ্লাইওভারের মুরাদপুর ও 2 নম্বর গেটের র্যাম্প থেকে এক্সপ্রেসওয়েতে উঠতে হবে যাত্রীদের। ফলে আগে যেখানে বিমানবন্দর যেতে 1.5 থেকে 2 ঘন্টা লাগতো, এখন এক্সপ্রেসওয়ে দিয়ে সর্বোচ্চ 30 মিনিটেই পৌঁছাবেন যাত্রীরা। ফেব্রুয়ারিতে চালু হবে জিইসি মোড়ের র্যাম্পও।
টাইগার পাসে উঠার র্যাম্পটা আমরা এখন আপাতত করছি না, যেহেতু পরিবেশের একটা বাধা ছিল, এখানে গাছ কাটার বিষয় ছিল, ওইটা আপনারা অপশন রেখেছি, বাট এটা এখন করবো না আপাতত। কিন্তু টাইগার এই জিইসির র্যাম্পটা করতে হবে, কারণ এটা হার্ট অফ দ্য সিটি, 10,000 গাড়ি অ্যাভারেজে উঠানামা করছে। সো আমাদের এই টার্গেটটা হয়তো আরও বেশি হবে, যে যদি 9টা র্যাম্প যদি চালু হয়ে যায় তো এটা 15 থেকে 18,000-এর মধ্যে চলে যাবে। ইতিমধ্যে পতেঙ্গা প্রান্তে টোল বক্সে ইলেকট্রিক সংযোগ দেওয়া হয়েছে, প্রবেশ পথে বসানো হয়েছে সিসি ক্যামেরা, সড়কবাতি বসানোর কাজও শেষ। 20 মিনিটে আমরা এখানে চলে আসছি। আমরা যদি নিচে আসতাম তাহলে আমাদের মিনিমাম ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগতো। এই যে সময়টা যে পাচ্ছে এটা আমরা খুশি আর কি। মেশিনের কাম টাম সিসি ক্যামেরা ট্যামেরা সব কারেক্ট হয়ে গেছে। বিভিন্ন পয়েন্টে কিছু কাজ বাদ ছিল, সেগুলো সব কিছু কমপ্লিট হয়েছে মোটামুটি আর কি, এখন সব মানে প্রস্তুতির ধারক আছে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চড়তে হলে সিএনজি অটোরিকশা 30 টাকা, প্রাইভেট কার 80 টাকা, জিপ ও মাইক্রো 100 টাকা, পিকআপ 150 টাকা, মিনিবাস ও বাস 200 থেকে 280 টাকা, ট্রাক 200 থেকে 300 টাকা গুনতে হবে। তবে কন্টেইনারবাহী ট্রেইলার ও মোটরসাইকেলকে নিরাপত্তা বিবেচনায় চলাচলের অনুমতি দেয়া হয়নি। প্রাথমিকভাবে নগদ টাকায় টোল আদায় করা হলেও শিগগিরই ডিজিটালি এসব টোল বক্সে বিকাশ, নগদ ও ব্যাংক কার্ডের মাধ্যমে টোল দিতে পারবেন যাত্রীরা। তবে শুরু থেকেই র্যাম্প নির্মাণ, র্যাম্পে ফাটল দেখা দেয়া সহ নানা সমালোচনার মুখে পড়ে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বিশেষ করে কয়েকটি ফাটল দেখা দেয়ায় কাজের মান নিয়েও প্রশ্ন ওঠে। 2019 সালে এই এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ শুরু হলেও এখনও পুরোপুরি কাজ শেষ হয়নি। নগরীর আগ্রাবাদ, নিমতলা, বিশ্ব রোড, জিইসি সহ 9টি পয়েন্টে র্যাম্প নির্মাণের কাজ চলমান, যদিও জুনে প্রকল্প বাস্তবায়নের বর্ধিত মেয়াদ শেষের কথা ছিল। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। লটারি পদ্ধতি সব শিক্ষার্থীদের জন্য সমমানের শিক্ষা নিশ্চিত করতে পারেনি বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে 1ম থেকে 9ম শ্রেণীতে ভর্তির অনলাইন লটারির ফলাফল অনুষ্ঠানে একথা বলেন তিনি। সচিব বলেন, বর্তমান শিক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীরা বিশ্ববাজারের উপযোগী হয়ে উঠছে না, তাই উচ্চশিক্ষায় পরিবর্তন প্রয়োজন। আগামী দিনে বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হবে বলেও এ সময় আশা প্রকাশ করেন তিনি। আর শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলাম বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের সৃজনশীলতা নষ্ট করে পঙ্গু করে দিচ্ছে, যার পরিবর্তন প্রয়োজন। লটারি ভর্তির ফলে যে মেধার বৈষম্য থাকার কারণে ক্লাসে পাঠদান পদ্ধতিটা খুব বেশি কার্যকর অনেক সময় করা যায় না, কারণ মেধার সমতা না থাকার কারণে প্রতিটি ছাত্রের গ্রহণ করার ক্ষমতা ভিন্ন ভিন্ন হওয়ায় অনেক সময় পাঠদানে অসুবিধা হয়। যারা ভালো ছাত্র তারা ভালো থাকবেই, কিন্তু যারা কিছুটা পশ্চাৎপদ, কম মেধাবী, তাদের তো উঠিয়ে আনতে হবে। এটা তো হতে পারে না যে এবং যে আগের ব্যবস্থাপনায় যেটা ছিল ভালোদের জন্য বিশেষ ব্যবস্থাপনা ছিল আর খারাপরা খারাপই থেকে যেত, এটা তো কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয়। এবার দেশের বাইরের খবর। একসময় চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ মিয়ানমার এখন ভুগছে চরম খাদ্য সংকটে। দেশটিতে খাদ্য অনিশ্চয়তায় ভুগছে এমন মানুষের সংখ্যা প্রায় 1.5 কোটি। যদিও বিষয়টি বিশ্ব সম্প্রদায়ের কাছে গোপন করার চেষ্টা করছে জান্তা সরকার। স্বেচ্ছাসেবী কোনো সংস্থাকেই মিয়ানমারে প্রকাশ্যে কাজ করতে দিচ্ছে না তারা, এমনকি দেয়া হচ্ছে প্রাণনাশের হুমকিও। বার্তা সংস্থা রয়টার্সের অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর এসব তথ্য। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। ইন্দিলা হইয়া গাছর ফাতা তাতা হাই হিজে এরিনলা হবে ফন্দে হাইন্দে জাইন্দে ফন্দের বুঝতে জানেন না হইরিনলা গুরু রাখি ওয়াশিতে এসে বহুত দিন 10-15 দিনলা ওয়াশা। সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে কোনো রকমে জীবন নিয়ে পালিয়ে বাংলাদেশে এসেছেন 43 বছর বয়সী রোহিঙ্গা মোহাম্মদ মুন্না। বলছিলেন ভয়াবহ অভিজ্ঞতার কথা। রাখাইন রাজ্যের পাশাপাশি সেনাবাহিনী আর বিদ্রোহীদের সংঘাতে বিপর্যস্ত সব অঞ্চলেই সাধারণ মানুষের অবস্থা এমনই করুণ। ইরাবতী নদীর অববাহিকায় থাকায় একসময় বিপুল পরিমাণ চালের উৎপাদন হতো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে। দেশটিকে বলা হতো অন্নপূর্ণা। চালের এই স্বয়ংসম্পূর্ণতা এখন রূপ নিয়েছে ভয়াবহ খাদ্য সংকটে।
পৃথিবীর সবচেয়ে করুণ খাদ্য সংকট এখন মোকাবিলা করছে দেশটি। যদিও পুরো বিষয়টি সুনিপুণ দক্ষতার সঙ্গে গোপন করে রেখেছে জান্তা সরকার। সাম্প্রতিক সময়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য। মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকার গবেষকদের কোনো তথ্য সংগ্রহ করতে দিচ্ছেন না। মানবিক সহায়তা কর্মীদেরও কোনো তথ্য প্রকাশ করতে দেয়া হচ্ছে না। বিগত 2 বছর ধরে মিয়ানমারের লাখ লাখ সাধারণ মানুষ যে চরম ক্ষুধা সহ্য করে আছে সেই খবর প্রকাশ না করতেও জান্তা সরকারের পক্ষ থেকে দেয়া হচ্ছে হুমকি। মিয়ানমার ইস্যুতে স্বেচ্ছাসেবী গবেষক, কূটনৈতিক আর জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে বার্তা সংস্থা রয়টার্স। আইপিসির এক প্রতিবেদনে দেখা গেছে দেশের 1,44,00,000 বা 1/3 মানুষই চরম খাদ্য অনিশ্চয়তায় ভুগছে। অনেকেই পর্যাপ্ত খাবার পাচ্ছেন না। আগামী বছরের মাঝামাঝি নাগাদ এই সংখ্যা 1.5 কোটিতে পৌঁছাবে। জাতিসংঘ বলছে অচিরেই এই অঞ্চলে দুর্ভিক্ষের কবলে পড়তে পারে 20 লাখ মানুষ। এতে তো বেশ সময় আর 2-3 দিন গেলাম এই জনগণ হলে একটা মানুষ বেশ করে দলাইলাম আর দলাইরে তাই মোবাইলে আদে তাই বর্মাশর হলে আর ফাইট গুজি। যদিও জান্তা সরকারের পক্ষ থেকে জাতিসংঘকে বলা হয়েছে দেশকে ইউক্রেন বা গাজার মতো যুদ্ধবিধ্বস্ত ব্যর্থ অঞ্চল হিসেবে মেনে নিতে চায় না তারা। মিয়ানমারে কোনো খাদ্য সংকট নেই। আন্তর্জাতিক সব ত্রাণ সহায়তা দেশে প্রবেশ করছে বলেও দাবি সেনাশাসিত সরকারের। গেল 1 বছরে জান্তা সরকার আর জান্তা বিরোধী গোষ্ঠীর ভয়াবহ সংঘাতে দেশটিতে খাদ্যপণ্যের দর মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আমদানিতে বিধিনিষেধ থাকায় যোগ হয়েছে মূল্যস্ফীতি। রাখাইনে গেল বছর খাদ্যপণ্যের দাম 150% বেড়েছে। 2021 সাল থেকে এখন পর্যন্ত রাখাইন 10 গুণ বেশি ব্যয়বহুল হয়ে পড়েছে। বিভিন্ন সূত্র মতে চলতি বছর রাখাইন ছেড়ে বাংলাদেশে পালিয়েছেন 70,000 রোহিঙ্গা। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের দাবি ক্রমেই জোরালো হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের শঙ্কায় লিবারেল পার্টির শীর্ষ নেতার পদ থেকেও সরে যেতে হতে পারে তাকে। নিজ দলেই কোণঠাসা হয়ে পড়েছেন 52 বছর বয়সী এই নেতা। আরও জানাচ্ছেন সৈয়দ ইফতেখার। উচ্চ মূল্যস্ফীতি আর অর্থনৈতিক নানা টানাপোড়েনে গেল 2-1 বছরে জনপ্রিয়তা হ্রাস পায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। দলেও কোণঠাসা হয়ে পড়েন। বিরোধীরা পদত্যাগের দাবি আগেই তুলেছিল, এবার নিজ দলের নেতারাই সরে যেতে বলছেন। এর আগেও তারা এমন দাবি জানান, তখন থেকে যান ট্রুডো। তবে সোমবার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পদত্যাগ করলে ট্রুডোরও দায়িত্ব ছাড়ার দাবি জোরালো হয়। মূলত যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার সঙ্গে বাণিজ্য যুদ্ধের হুমকি দিয়ে রেখেছেন। জানুয়ারিতে দায়িত্ব নিয়ে 25% শুল্ক আরোপ করতে পারেন। মেক্সিকোর মতো কানাডাকেও চাপে ফেলবেন ট্রাম্প, যা মিটমাট করতে যুক্তরাষ্ট্রে ছুটে যান ট্রুডো। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি বলছেন খোদ দীর্ঘদিনের মিত্ররা। But what is clear, given what we have seen, Justin Trudeau and a Liberal government that are focused on themselves, they are infighting at a time when people cannot even do their groceries. They can't even find homes that are affordable. And we've got the threat of Donald Trump and 25% tariffs. ইতোমধ্যে লিবারেল নেতা ডোমিনিক লেব্লাঙ্ককে অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন ট্রুডো। প্রধানমন্ত্রীর লক্ষ্য 2025 সালের অক্টোবরে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাওয়া। তবে পরিস্থিতি অনুকূলে রাখাই এখন বড় চ্যালেঞ্জ। My conversation with the Prime Minister today was entirely focused on the work that we want to do to support Canadians around affordability, obviously the threat of tariffs coming from an incoming administration and what we need to do to protect the Canadian economy. পুরো বিষয়টি নিয়ে পার্লামেন্টে উত্তেজনা বিরাজ করছে। কনজারভেটিভ নেতা পিয়ার পলিয়েভ আবারও তুলে ধরেন কেন প্রধানমন্ত্রী থাকার অধিকার হারিয়েছেন একসময়ের তুমুল জনপ্রিয় নেতা ট্রুডো। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। এখন দুপুর শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে দূর হলো সাংবিধানিক বাধা। ৫ম সংশোধনী আংশিক বাতিল, গণভোটের ব্যবস্থা পুনর্বহাল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখনই ফিরে এসছে বলা যাবে না, এটাকে দুভাবে বাতিল করা হয়েছিল। কাজেই আজকে পঞ্চদশ সংশোধনী যেহেতু বাতিল হলো, সংসদের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে যে বাতিল করা হয় সেই প্রতিবন্ধকতাটা আমরা আজকে পার হয়ে আসলাম। ভোটের নির্দিষ্ট তারিখ চায় বিএনপি, সময় দিতে রাজি জামায়াত। যে কোনো সময় জাতীয় নির্বাচনে প্রস্তুত ইসি। যখনই উনি চার নির্বাচনের শেষ দিয়ে করুন বা আগামী বছর প্রথম দিয়ে করুন, আমাদের তরফ থেকে আমরা সম্পূর্ণ প্রস্তুত।
সরকারি কর্মকর্তাদের স্যার বলার বাধ্যবাধকতা নেই, আপু বা ভাই ডাকা যাবে, জানালেন জনপ্রশাসন সচিব। পদোন্নতি পেতে লাগবে পরীক্ষা। এবং বিডিআর হত্যার বিচারের দাবিতে শহীদ মিনারে বৈষম্য বিরোধীদের মানববন্ধন, 5 কার্য দিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।